দ্য জার্নি টু কাশ্মীর, আতিয়া আদিবা। আপনাদের সাথে আমি আছি জান্নাত। মিশন কাশ্মীর কনফার্মড। সেদিন বিয়ে ভাঙার 10টি উপায় লিখে গুগলে সার্চ করলাম, অথচ সাজেশন এলো বিয়ের পর সুখী থাকার 10টি উপায়। কী আশ্চর্য! আমি তো বিয়েটাই করতে চাচ্ছি না। সুখী থাকার 10টি উপায় জেনে আমি কি করব? যখন যে তথ্য প্রয়োজন তখন তা গুগলে সার্চ করে খুঁজে পাওয়া যাবে না। প্রয়োজনের সময় কেউ উপকারে আসে না, এমনকি গুগলও নয়। পরিণামে বিয়েটা আমার ঠিক হয়ে গেল। লোকটাকে আমার পছন্দ নয়, তাকে অপছন্দ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইনি। আবার কারণ খুঁজে পেতেই হবে এমন কথা আমি বিশ্বাসী নই। এটুকু লিখে ফকফকে সাদা ডায়েরিটা বন্ধ করে ফেলল ইরা। রাগে তার গা চলছে। মাসুম নামের একটি ছেলের সাথেই আজ তার বিয়ে ঠিক হয়েছে। ছেলে ডাক্তার, পিজির প্রাইভেট চেম্বারে বসে। অল্প বয়সেই বেশ নামডাক কুড়িয়েছে। যথেষ্ট ভদ্র ছেলে। কিন্তু ইরার মাসুম নামক যথেষ্ট ভদ্র ছেলেটিকে কোনোভাবেই পছন্দ হচ্ছে না। বিষয়টি এমনও নয় যে তার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। ইরা পুরো ভার্সিটি জীবন কাটিয়েছে শুধু বন্ধুদের প্রেম বিষয়ক সমস্যার সমাধান দিয়ে এবং তাদের সাহায্য করে। সচরাচর যারা প্রেমে বিশেষজ্ঞ হয় তারা প্রেম নামক কাঁঠালের আঠা নিজের গায়ে লাগাতে দেয় না। কাজেই ইরাও দেয়নি। তবে তার মূল্য যে এভাবে চুকাতে হবে তা ঠাহর করা ছিল অসম্ভব। অন্যথায় নিজে পছন্দ করেই একখানা পাত্র জুটিয়ে নিত। প্রেমের অথই সাগরে হাবুডুবু না খেলেও সাঁতার কাটত নির্ঘাত। ক্লাস 1 থেকেই সে সাঁতারে পারদর্শী। ইরা উত্তর খুঁজে পায় না। বিয়ের সাথে নিয়ে এত ঝামেলা পোহাতে হবে কেন? সমস্যার সূত্রপাত ঠিক কোথায়? মা বাবার পছন্দের পাত্র মেয়ের পছন্দ হয় না। আবার মেয়ের পছন্দ করা পাত্রের চেহারা দেখে বাবা মা মুখ ফিরিয়ে নেন। মা ঠোঁট বাঁকিয়ে ফেলেন। সেই বাঁকানো ঠোঁট চাঁদা অনুযায়ী ঠিক 160 ডিগ্রি বরাবর। অবশ্য একটু এদিক সেদিক হতে পারে। ইরা তার ধপধপে সাদা ডায়েরিটা যত্ন করে ড্রয়ারে ঢুকিয়ে রাখল। সে তার জীবনের অতি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে এবং এই বিষয়টি তাকে যথেষ্ট আনন্দ দেয়। সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাসখানিক হবে। এর মাঝেই তার বাবা এই মাসুম নামক আপদটাকে কোত্থেকে যেন জোগাড় করে ফেলেছেন। বিয়ে নিয়ে বাবা তার পেছনে লেগে আছেন অনার্স 3য় বর্ষ থেকে। গ্র্যাজুয়েশনের আগে বিয়ে করব না এই জেদ ধরে বিয়ে সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত রাখতে সক্ষম হয়েছিল ইরা। এখন আর সে উপায় নেই। ডায়েরিটা রেখে ফোন হাতে নিয়ে বসলো ইরা। ওয়াইফাই কানেক্ট করতেই টুং টুং করে নোটিফিকেশান আসতে লাগলো। কৌতূহল নিয়ে সে মেসেঞ্জারে ঢুকলো। দেখলো একটি গ্রুপ খোলা হয়েছে। গ্রুপের নাম মিশন কাশ্মীর। আচমকা ইরার মনে পড়ল গ্র্যাজুয়েশনের পর বন্ধুবান্ধব মিলে কাশ্মীর যাবে বলে পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনা এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই এই মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। ইরা গ্রুপের মেসেজ চেঞ্জ করার সাথে সাথে ছোঁয়া গ্রুপ কল করলো। জিজ্ঞেস করলো, কী রে তুই কই ছিলি? ডিনার করছিলাম রে। ডিনার করার সময় পেলি না? মার্শা মাঝখান থেকে বলল, জানিস না ক্ষুধা পেলে ইরার মাথা ঠিক থাকে না। এমন সময় ইমন গ্রুপ কলে জয়েন করলো। বলে উঠল, হাই ফ্রেন্ডস। জুবায়ের ইমনকে ধমক দিয়ে বলল, আধা ঘন্টা পর পর গ্রুপে এসে হাই ফ্রেন্ডস লিখে উধাও হয়ে যাস, এখন আবার গ্রুপ কলে এসে হাই ফ্রেন্ডস বলছিস, মজা নেস? তোরে কিন্তু দিব মায়ের। খুব ক্ষীণ স্বরে আরাফাতের গলা শোনা গেল, কিন্তু সে কি বলেছে তা বোঝা গেল না। ইরা সবাইকে শান্ত করে বলল, উফ তোরা থামতো, আগে এটা বল ডেট ফিক্সড হয়েছে কি না। ছোঁয়া এবং মার্শা একসাথে বলল, 1 এপ্রিল। ইমন বলল, ইরা তুই আঙ্কেলকে বলেছিস ট্যুরের ব্যাপারে? টিকিট কিন্তু 1.5 থেকে 2 মাস আগে কেটে রাখতে হয়। আমরা সবাই আঙ্কেলের ভরসায় আছি, যেহেতু ওনার পরিচিত লোক আছে। ইরা বলল, আমি ট্যুরের বিষয়ে বাসায় কিছুই জানাইনি। হাতে 7 দিন সময় আছে, এর মধ্যে টিকিট কনফার্ম করে ফেলবো, চিন্তার কিছু নেই। মার্শা বলল, আঙ্কেল যদি যেতে না দেয়? ইরা হেসে বলল, ট্যুর নিয়ে আমার ফ্যামিলির কোনো আপত্তি নেই। কথাটা বলে ইরা নিজেই বেশ চিন্তায় পড়ে গেল। ভার্সিটিতে পড়াকালীন বিষয়টা ভিন্ন ছিল। স্টুডেন্ট মানুষ, ট্যুর দেওয়া নিয়ে পরিবার আপত্তি করেনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তার বিয়ে ঠিক হয়ে গেছে। এ সময় ট্যুরে যাওয়ার বিষয়টা নিয়ে ইরার বাবা আপত্তি জানালেও জানাতে পারেন। তবে বাবার মতামত না বোধক হলেও সেটাকে হ্যাঁ বোধক বানাতে হবে। গ্র্যাজুয়েশন শেষে সবাই মিলে কাশ্মীর ট্যুরে যাবে এমন পরিকল্পনা ইরা এবং তার বন্ধুরা করে রেখেছিল ভার্সিটির প্রথম বর্ষে। মাঝের 3টা বছর তারা এই দিনটির প্রহর গুনে আসছে। এরপর কে কোথায় চলে যাবে, আবার কবে দেখা হবে তা অজানা। তাই বন্ধুদের সাথে আপাতদৃষ্টিতে শেষবারের মতো এই আনন্দটুকু ইরা করে যেতে চায়।
সে বলল, এক কাজ করি, আমি এখনই বাবার সাথে কথা বলে আসি, ঝামেলা চুকে যাক। ইমন বলল, ওকে মামা। সবাইকে বিদায় জানিয়ে ইরা কল কেটে দিল। তার গলা শুকিয়ে যাচ্ছে বারবার। ট্যুরের কথাটা বাবার সামনে কিভাবে তুলবে তা ভেবে পাচ্ছে না। এমনটা আগে কখনো হয়নি। সে টেবিলের উপর রাখা ছোট্ট বোতলটি হাতে নিল। তারপর একদমে ঢকঢক করে বোতলের অর্ধেক পানিটা শেষ করে ফেলল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদার চেষ্টা করতে লাগলো। এই চেষ্টার নাম দিয়েছে কান্না চর্চা। ইরা দীর্ঘদিন ধরে কান্না চর্চা করে আসছে। শুরুর দিকে চোখ দিয়ে পানি পড়তেই চাইতো না, তবে এখন 2 মিনিটের মধ্যেই তার চোখ ভিজে যায়। আজিজুল হক সাহেব টিভি দেখছিলেন। ইদানিং সন্ধ্যার পর তিনি আয়োজন করে সুলতান সুলেমান দেখতে বসেন। অবশ্য তিনি একা দেখেন না, স্ত্রীকে সাথে নিয়েই দেখেন। মেয়েকে এভাবে ভীত অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন। বললেন, দরজার কাছে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। ইরা ঘরে ঢুকলো। তার পা দুটো কাঁপছে। আশেপাশে মাকে দেখা যাচ্ছে না। ইরা জিজ্ঞেস করলো, মা কোথায়? রান্নাঘরে চা বানাতে গেল। ইরা হাত ছেড়ে বাঁচল। তার পায়ের কাঁপাকাঁপি বন্ধ হলো। এতক্ষণে সে বুঝতে পারল তার ভয়ের কারণ ছিল মা। এরা আগের মতোই দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলছে না। আজিজুল হক সাহেব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, হয়েছেটা কি? তোর হাবভাব মোটেও সুবিধার মনে হচ্ছে না। ইরা এবারও চুপ করে রইল। আজিজুল হক সাহেবের মুখে অন্ধকার নেমে এলো। তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, বিয়ে নিয়ে কিছু বলতে চাস? না, বিয়ে করা ফরজ, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। এটা নিয়ে বলা বলির কিছু নেই। তোমার পছন্দের পাত্রকেই আমি বিয়ে করব। আজিজুল হক সাহেব এবার তৃপ্তির হাসি হাসলেন। একটা আবদার ছিল বাবা। কী আবদার? আমি বিয়ের আগে বন্ধুদের সাথে একটা ট্যুর দিতে চাই। আজিজুল হক সাহেব গম্ভীর গলায় বললেন, এখন কোনো ট্যুর ফুর দেওয়া যাবে না বাবা, প্লিজ। বন্ধুরা মিলে যাব। মার্শা, ছোয়া, জুবায়ের, আরাফাত, ইমন সবাই যাবে, তুমি না করো না। বিয়ের আগে ট্যুর দেওয়ার পক্ষপাতী আমি নই। টিভির সামনে থেকে সরে দাঁড়া। ইরা তার কান্না চর্চার প্রয়োগ করলো। ছলছল চোখে বলল, বাবা প্লিজ যেতে দাও। অনেক বছর প্ল্যান আমাদের। কদিন পর কে কোথায় থাকবে, আবার কবে দেখা হবে কে জানে। তুমিই তো বলো, ভার্সিটি লাইফে বন্ধুদের নিয়ে আনন্দ করা যায়, এরপর সবাই হারিয়ে যায়। আজিজুল হক সাহেব বুঝলেন মেয়ের গলা ভেঙে আসছে। তিনি খানিকক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে চাস? কাশ্মীর। কাশ্মীর? আমি তো ভাবলাম দেশের মাঝেই কোথাও ঘুরতে যাবে। এত দূরে যাওয়া যাবে না, অসম্ভব। ইরা এবার কেঁদে ফেলল। উপায় না পেয়ে বাবার পায়ের কাছে গিয়ে বসল। বলল, বাবা প্লিজ আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। এরপর তো শ্বশুরবাড়ি চলে যাব, তার উপর ছেলে ডাক্তার। রোগী দেখা বাদ দিয়ে কি সে আমাকে নিয়ে ট্যুরে যাবে বলো? এরা সশব্দে কাঁদতে লাগলো। মেয়ের কান্না কোনো বাবা সহ্য করতে পারেন না। অন্য কোনো উপায় না পেয়ে আজিজুল হক সাহেব অবশেষে বাধ্য হয়ে মেয়েকে ট্যুরের অনুমতি দিলেন। ইরা চোখের পানি নিয়েই বলল, বাবা বাসের টিকিট তো 1.5-2 মাস আগে কাটতে হয়। আমাদের হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, তুমি একটু ব্যবস্থা করে দিবে? আজিজুল সাহেব বললেন, ঠিক আছে দিব। কয়জন যাবি আগামীকাল সকালের মধ্যে জানিয়ে দিস। ইরা তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। আজিজুল হক সাহেব মেয়েকে তার বাহুডোরে আবদ্ধ করে পুনরায় তৃপ্তির হাসি হাসলেন। ঘরে এসে ইরা মিশন কাশ্মীর গ্রুপে কল দিল। সবাই যেন ওর ফোনের অপেক্ষায় বসেছিল। রিং হতেই ইমন বাদে সবাই কলে জয়েন করলো। ছোঁয়া জিজ্ঞেস করলো, আপডেট কি, বলেছিস আঙ্কেলকে? ইরা ভাঙা গলায় বলল, হ্যাঁ বলেছি। মার্শা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর গলা বসে গেল কিভাবে, কান্না করেছিস নাকি? ইরা নিষ্ক্রিয় গলায় বলল, মাঝে মাঝে ট্যুরের বিষয়ে রাজি করাতে অশ্রু বিসর্জন দিতে হয়। অশ্রু হলো মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র। জায়গা মতো ব্যবহার করতে জানলে যুদ্ধও জয় করা সম্ভব। জুবায়ের হৈ হৈ করে উঠল, তার মানে আমাদের মিশন কাশ্মীর কনফার্ম? ইরা হেসে বলল, হ্যাঁ। সেই মুহূর্তে ইমন গ্রুপ কলে জয়েন করলো এবং স্বভাব মতন বলল, হাই ফ্রেন্ডস। জুবায়ের মুখে ভর্তি গালি এসেছিল। বহু কষ্টে সে তা গিলে ফেলল। ওর মনের অবস্থা বুঝতে পেরে ছোয়া, মার্শা, ইরা এবং আরাফাত 4 জনই হেসে উঠল। সে হঠাৎ ব্যস্ত ভঙ্গিতে বলল, তোদের বলতে মনে নেই, আমাদের সাথে মাহির ভাই যাবে। ইরা জিজ্ঞেস করলো, মাহির ভাইটা কে? আমার খালাতো ভাই। মার্শা একরাশ বিরক্তি নিয়ে বলল, বন্ধু বান্ধবের মধ্যে ভাইটাই না নিলে নয়।
জুবায়ের বলল, মাহির ভাই সপরিবারে দেশের বাইরে থাকে, মাসখানেকের জন্য আমাদের বাসায় বেড়াতে এসেছে। এর মধ্যে ট্যুর প্ল্যান করলাম। আমি ট্যুরে গেলে মাহির ভাই কার সাথে বাসায় থাকবে? মার্শা বলল, কেন? তোর মাহির ভাই কি ছোট বাচ্চা নাকি যে একা থাকতে পারবে না? ছোঁয়া বলল, আমার কোনো সমস্যা নেই তোর ভাইকে নিয়ে। আরাফাত বলল, আমারও সমস্যা নেই। ইমন বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, ইরার বাবা রাজি হয়ে গেছে? জুবায়ের রাগে ফোঁস করে উঠল। ইরা হেসে বলল, হ্যাঁ, বাবা রাজি হয়েছে। যাই হোক জুবায়ের, তোর মাহির ভাইকে আমাদের ট্যুরের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা মোট কজন যাচ্ছি? ইমন গুনতে শুরু করলো। তুই, আমি, জুবায়ের, আরাফাত, মার্শা, ছোঁয়া আর মাহির ভাই, মোট 7 জন। ঠিক আছে, আগামীকাল বাবা টিকিট কেটে ফেলবে। ছোঁয়া ঘোর লাগা কণ্ঠে বলল, আমরা সত্যিই তাহলে কাশ্মীর যাচ্ছি? সবাই চিৎকার করে বলল, ইয়েস, মিশন কাশ্মীর কনফার্ম। স্বপ্ন পূরণের দিন। আজ 1 এপ্রিল। ইরার মা মালতী সকাল থেকে তার মেয়ের পেছনে লেগে আছেন। ঠিকমতো পোশাক আশাক ব্যাগে ভরল কিনা, গামছাটা ঢুকানো হলো কিনা ইত্যাদি। মেয়ের খুব প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, সেগুলো সবসময় সাথে রাখাটা জরুরি। ইরা বড় ভুলবনা মানুষ। পোশাক লাগেজে ঠিকমতো নিলেও দেখা যাবে গামছাটা সাথে নিতে ভুলে গেছে। ব্রাশ, সাবান, শ্যাম্পু, প্রয়োজনীয় কোনো না কোনো জিনিস সাথে নিতে করে সে ভুল করবেই। সাথে তাই মেয়ের ব্যাগ এবার মালতী ভালোভাবে গুছিয়ে দিলেন। প্রয়োজনীয় সব সরঞ্জাম নিজ হাতে লাগেজে ভরলেন। এরপর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ইরাদের বাস রাত 11টায়। তারা শ্যামলী সৌহার্দ্য বাসে করে ঢাকা থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে কলকাতা যাবে। আজিজুল হক সাহেব ওখানে একদিনের জন্য হোটেল বুকিং করে রেখেছেন। কলকাতায় একদিন ঢু মেরে তারপর যাবে দিল্লি। দিল্লিতে 1 রাত থাকবে এবং আগ্রায় গিয়ে তাজমহল পরিদর্শন করবে। এরপর তাদের গন্তব্যস্থল হবে জম্মু এবং সেখান থেকে ভূস্বর্গখ্যাত কাশ্মীর। ইরা লম্বা ভ্রমণে সাধারণত কিছু খায় না, খেলেই তার বমি হয়, মোশন সিকনেস আছে। তবুও মালতী জোর করে ওর ব্যাগে কিছু শুকনো খাবার দিয়ে দিলেন। ও আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। এমন সময় মালতী ঘরে প্রবেশ করলেন। কিছু বলবে মা? ইরার মা বললেন, ট্যুরে যাচ্ছিস ভালো কথা, মাসুমের সাথে যোগাযোগ রাখিস। ওনার সাথে যোগাযোগ রাখার কী প্রয়োজন? কি আশ্চর্য, তোদের বিয়ে ঠিক হয়েছে, প্রতিদিন একবার হলেও কথা বলবি না, যোগাযোগ রাখবি না? ইরা বিরক্তি নিয়ে বলল, মা, বিয়ে ঠিক হয়েছে, এখনও হয়ে যায়নি। কবুল বলার আগ মুহূর্তেও মানুষের বিয়ে ভেঙে যায়। তাছাড়া আমি আমার বন্ধুদের এখনও বিয়ের কথা বলিনি। ওদের সামনে আমি ওনার সাথে কথা বলতে পারবো না, যোগাযোগও রাখতে পারবো না, দুঃখিত। মালতীর কণ্ঠে দুশ্চিন্তার আভাস। মানুষটা যদি কিছু মনে করে? এরা বিস্মিত কণ্ঠে বলল, কিছু মনে করবে মানে? কেন মনে করবে? আমি কি তার বিয়ে করাবো যে এখনই সব কিছু জানিয়ে করতে হবে? প্রতিদিনের আপডেট তাকে জানাতে হবে? দেখো মা, বিয়ের আগেই এত গুরুত্ব দিলে বিয়ের পর তোমাদের ডাক্তার জামাই আমার মাথায় উঠে ধেই ধেই করে নাচতে শুরু করবে। আমি ছেলে মানুষের নাচানাচি সহ্য করতে পারি না। ছেলে মানুষ হবে শান্ত, বরফের মতো শীতল। সুতরাং এ জাতীয় উদ্ভট কথা ভবিষ্যতে কখনো বলবে না। মালতী আর কথা বাড়ালেন না। এমন সময় ইরার ফোন কল এলো। ছোঁয়া ফোন করেছে। সে ফোন রিসিভ করার আগে দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজে, অর্থাৎ তার বন্ধুরা বাসার নিচে চলে এসেছে। ফোন রিসিভ করার পর ছোঁয়া তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে নিচে নাম, রাস্তায় বহুত জ্যাম, কলা বাগান যেতে বাস না ছুটে যায়। ইরা বলল, আমি এক্ষুনি নামছি। মালতীর চোখে মুখে উৎকণ্ঠা। মাকে জিজ্ঞেস করলো, মা, বাবা কোথায়? শোয়ার ঘরে। বাবাকে ডাকো, আমি এখন বের হয়ে যাব। রাস্তায় নাকি অনেক জ্যাম, আগে ভাগে না গেলে বাস মিস হয়ে যেতে পারে। মালতী তার স্বামী আজিজুল হক সাহেবকে ডাকতে গেলেন। ইরা একবার তার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল, এরপর ঘরের বাতি নিভিয়ে বেরিয়ে গেল। মালতী এবং আজিজুল হক সাহেব মেয়ের সাথে নিচে নেমে এসেছেন। মালতীর চোখ একটু পরপর ভিজে উঠছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন চোখের জল আটকে রাখা। ইরার মা বাবাকে দেখে ছোঁয়া, মার্শা, ইমন, আরাফাত এবং জুবায়ের সবাই গাড়ি থেকে নেমে এলো, সালাম জানালো। সালামের উত্তর দিয়ে আজিজুল হক সাহেব ছোটোখাটো একটি ভাষণ দিয়ে দিলেন। বাবারা, মামনিরা, এতদিন তোমরা দেশের মাটিতেই ঘুরে বেরিয়েছ, এবার দেশের বাইরে যাচ্ছ আনন্দ করতে। তোমরা সবাই বড় হয়ে গেছো, এখন ম্যাচিউরড। তাই বাবা মা চাইলেও ঘরে আটকে রাখতে পারে না।
আমার মতে আটকে রাখা উচিতও না। ছেলেমেয়েরা ঘোরাঘুরি না করলে জ্ঞান অর্জন করতে পারে না। মন মানসিকতা একটা গণ্ডির মাঝেই আবদ্ধ থাকে। তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে, মা বাবার সাথে যোগাযোগ করবে এবং সবাই সাবধানে থাকবে। সবাই একযোগে বলে উঠল, অবশ্যই আঙ্কেল। ইরা মা বাবাকে একসাথে জড়িয়ে ধরে বলল, আসি। মালতী ভেজা চোখে মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আল্লাহ ভরসা। আজিজুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। ইরা এবং তার বন্ধু মহল গাড়িতে চড়ে বসল। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় জ্যামের দেখা মিলল। ইরা বলল, এসি ছাড়িসনি? যে গরম, সিদ্ধ হয়ে যাচ্ছি। মাইক্রোটা মার্শাদের। সে অপরাধীর মতো বলল, এসি আজকে সকালেই নষ্ট হয়ে গেছে, সরি। জুবাইর বলল, যা বেটা, সরি বলার কি আছে? আঙ্কেল যে আমাদের কথা ভেবে গাড়ি দিয়েছেন তাই তো অনেক। একা হাতে বোচকা বাচকি নিয়ে কলাবাগান যাওয়াটা কি কঠিন হয়ে যেত? ছোঁয়াও জুবাইরের কথায় সমর্থন জানালো। শুধু ইমন বলল, দোস্ত, ব্যাটা হবে না, বেটি হবে। জেন্ডার ভুল করছিস কেন? ইমন ছিল ভার্সিটির টপার এবং স্কলারশিপ হোল্ডার। অন্যদিকে জুবাইরের প্রতিটি দিন কেটেছে প্যারানাই চিল নীতি অনুসরণ করে। ইরা, মার্শা এবং ছোঁয়া ছিল এক গোয়ালের গরু। প্রতিটি সেমিস্টারের শুরুতে তারা ছিল নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই সেমিস্টারে তারা আদা জল খেয়ে পড়বে, প্রতিটি কোর্সে 87% মার্কস রাখবে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর তাদের প্রতিজ্ঞা কর্পূরের মতো উবে যেত। ফাইনাল পরীক্ষার আগে সবার চেহারায় থাকতো হতাশা আর চোখে গুচ্ছ গুচ্ছ সর্ষে ফুল। সেই সময়টায় অবশ্য দেবদূতের রোল প্লে করত ইমন। পুরো কোর্সের পড়া সহজ করে তাদের বুঝিয়ে দিত। তার সহায়তায় ইরা, মার্শা এবং ছোঁয়া মোটামুটি একটা গ্রেড নিয়ে সেমিস্টার পার করত। আরাফাত ছিল মৌসুমি ছাত্র। সে কোনো সেমিস্টারে গুরুত্ব দিয়ে পড়াশোনা করত, আবার কোনো সেমিস্টার আরামে কাটিয়ে বেড়াতো। তা কারো বোধগম্য হতো না। ভিন্ন ভিন্ন চরিত্রের এই ছেলে মেয়েগুলোর বন্ধুত্ব বাকি 8-10টা বন্ধু মহলের চেয়ে একটু আলাদা ছিল। ইমনের ভুল ধরিয়ে দেওয়াটা জুবাইরের পছন্দ হলো না, কিন্তু সে মুখেও কিছু বলল না। রাগে গজগজ করতে লাগলো। আরাফাত আর চোখে একবার জুবাইরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ইমন তুই চুপ থাক। ছোঁয়া হেসে বলল, তুই যে আমাদের মাঝে মধ্যে মামা বলে সম্বোধন করিস, তখন জেন্ডার প্রবলেম হয় না? ইমন বলল, মামা শব্দটাই হলো আবেগ, আবেগের কোনো জেন্ডার হয় না। ওর কথায় সবাই হেসে ফেলল। মার্শা জুবাইরকে জিজ্ঞেস করলো, ভালো কথা, তোর কাজিন যাবে না? ওনাকে তো দেখছি না। জুবাইর বলল, যাবে তো। মাহির ভাই কোথায় যেন খুব গুরুত্বপূর্ণ একটা কাজে গিয়েছে, আমাকে বলল সরাসরি বাস ধরবে। ইরা বলল, যে জ্যাম রাস্তায় উনি বাস ধরতে পারবেন তো? জুবাইর বলল, মাহির ভাই একখান পিস রে, সে সবই পারে। আচ্ছা তোরা গান ছাড়ছিস না কেন? গান শুনতে শুনতে যাই। ট্যুরে যাচ্ছি বলে তো মনে হচ্ছে না। এরপর ড্রাইভারকে উদ্দেশ্য করে জুবাইর বলল, মামা গান ছাড়েন। ড্রাইভার গান ছাড়লো। বাকিটা রাস্তা সবাই আনন্দে হৈ হৈ করতে করতে পার করলো। কলাবাগানের শ্যামলী সৌহার্দ্য বাস কাউন্টারে পৌঁছালো 11:15টায়। তাড়াহুড়া করে মাইক্রো থেকে নেমে সবাই বাসের পেছনে বক্সে লাগেজ ভরে ফেললো। এরপর ইমন গেল কাউন্টারে খোঁজ নিতে। 15 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিবে। সব যাত্রী এসে পড়েছে, কিন্তু মাহিরের দেখা নেই। ছোঁয়া ক্ষীণ গলায় বলল, জুবাইর, তোর ভাইকে একটা ফোন দে। এই বাস কিন্তু একবার ছেড়ে দিলে আর থামবে না। মার্শা ছোঁয়াকে চিমটি কাটল। একরাশ বিরক্তি নিয়ে বলল, তোর এত চিন্তা কিসের? বাস মিস করলে ভালো হবে। ফ্রেন্ডদের মাঝে বড় ভাইটাই ভালো লাগে না। জুবাইর চিন্তায় পড়ে গেল। সে মাহিরকে ফোন দিল, কিন্তু কল নট রিচেবল বলছে। এদিকে হেল্পার সবাইকে বাসে উঠে বসার জন্য তাড়া দিচ্ছে। মিনিট 10-এর মধ্যে বাস ছেড়ে দিবে। ইরা বলল, অপেক্ষা করে আর লাভ নেই, চল সবাই বাসে উঠে পড়ি। ইরার কথায় সবাই সম্মতি জানালো। তারা বাসে উঠে বসলো। চারপাশে গুনগুন শব্দ। অনেকে পাশে বসে থাকা যাত্রীর সাথে গল্পগুজব করছে। কেউ আবার ফোনে পরিবারের মানুষের কাছে দোয়া চাচ্ছে। আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর বাস ড্রাইভার তার সিটে বসলো এবং গাড়ি স্টার্ট দিল। ছোঁয়া বলল, আহারে, ছেলেটা বাস মিস করলো। মার্শা নিচু গলায় বলল, খুবই ভালো হয়েছে। ইরা ইমনের পাশে বসেছিল। মাহির আসেনি দেখে সে জুবাইরের সাথে তার সিট পরিবর্তন করে নিল। ওর উদ্দেশ্য হলো নিজে 2টা সিট নিয়ে আরাম করে কলকাতা পর্যন্ত যাবে। হেল্পার এসে পুরো বাস একবার ঘুরে দেখলো এবং ড্রাইভারকে বলল বাস ছেড়ে দিতে। শ্যামলী সৌহার্দ্য বাস ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু কাউন্টার থেকে বেশি দূর যেতে পারল না। সামনে ছোটোখাটো একটি জ্যাম পড়ল। ঠিক এমন সময় মনে হলো কেউ পেছন থেকে চিৎকার করে বাসটিকে থামতে বলছে।
বাসের প্রায় প্রতিটি যাত্রী চিৎকার শুনতে পেল। সবাই জানালা দিয়ে চিৎকারের উৎস খুঁজতে লাগলো। ইরাও জানালার ওপাশে উঁকি দিয়ে দেখলো তড়িৎ গতিতে একজন কেউ জানালার পাশ দিয়ে ছুটে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হন্তদন্ত হয়ে বাসে একটি ছেলে উঠল। বয়স কত হবে? 27 অথবা 28। মাথায় হালকা কোঁকড়ানো চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। ছেলেটার পিঠে ট্রাভেল ব্যাগ, সাথে একটি গিটার। বাসে উঠে সে হাঁপাচ্ছে। বাসের প্রতিটি যাত্রী, হেল্পার এবং ড্রাইভার অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুধু জুবাইর উৎসাহী গলায় বলে উঠল, মাহির ভাই।